কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না। যদি কেউ ক্ষমতায় আসে, হয় তাকে দুর্নীতি করতে হবে, আর না হয় তাকে, তার ক্ষমতা আসার দরকার নেই, তাকে দরকার মসজিদে ইমামতি করবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুষ দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যাবে 10 কোটি টাকার কাজ হয়ে গেছে 1 কোটি টাকায়, আর 9 কোটি টাকায় ওই প্রত্যেকটা ঘাটে ঘাটে দিতে হয়েছে। তাদের পেছনে যে প্রোপাগান্ডা মেশিন লাগানো হয়েছে, এটা কোত্থেকে হচ্ছে? টাকাগুলো কারা দিচ্ছে? ওই সেই এস আলমের টাকা, ভাগ বাটোয়ারা হচ্ছে। আজকের মিডিয়া কোনোভাবেই বাংলাদেশের প্রধান সমস্যাগুলোকে অ্যাড্রেসিং করছে না। ইউটিউবাররা কি বলতে পারতেছে? পারতেছে না। কেন পারছে না? কারণ তারা যদি সব সত্য কথা বলে ফেলে, তাহলে তাদেরও একটা ভক্ত শ্রেণী চলে যাবে। তাহলে এতগুলো শহীদের জীবনের বিনিময়ে যদি সেই ফ্যাসিবাদী সরকারি আবার ক্ষমতায় আসে, তাহলে এই জীবন দানের অর্থ রইল কি? বিএনপি হচ্ছে শক্তর ভক্ত, নরমের জম। জাস্ট যদি আওয়ামী লীগ বোঝে যে জামাত এনসিপি আমাদেরকে আটকাবে না, ঠেকাবে না, জনগণ আমাদেরকে ঠেকাবে না, এদের জনগণ আমাদের পেছনে আসবে না, এক রাতের মধ্যে বিএনপির সমস্ত দখলদারিত্ব কেড়ে নেবে আওয়ামী লীগ। এক রাতের চ্যালেঞ্জ, পুরো এক রাতটাও লাগবে না। লক্ষণ সেন যেভাবে পালিয়েছিল, শুধু আওয়ামী লীগ আসছে, বিএনপির একটা লোকও বাংলাদেশে থাকবে না। শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটকারীদের অন্যতম পিলার এস আলম। বলা হচ্ছে 4,500 কোটি টাকা এস আলমের কাছ থেকে হাসিনা চেয়েছেন। ইতিমধ্যে 2,500 কোটি টাকা দেয়া হয়েছে, বাকিটা দেয়া হবে কয়েক মাসের মধ্যে। হাসিনার টার্গেট বাংলাদেশকে আবারও অশান্ত করা। আর সবচেয়ে বড় বিষয়টি হলো পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সাথে বাকি দলগুলোর বিরোধ এখন আরো বেশি তুঙ্গে উঠেছে, যেটির ফল সরাসরি হাসিনার ঘরে পৌঁছবে। আজকে একটা ভিডিও দেখছিলাম, সে ভিডিওতে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত। এটা হচ্ছে রাজনৈতিক মহাবিপদ সংকেত। আলোচক যে কয়েকটি কথা বললেন, কোনো কথার সঙ্গে দ্বিমত করতে পারিনি। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ নির্মূল হয় নাই। ফ্যাসিবাদ সে প্রতিষ্ঠিত করে গেছে একটা সিস্টেমের মধ্যে, সে সিস্টেমের মধ্যে এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে। আর সরকার, তার কিছু লোক এবং শেখ হাসিনা তার পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছেন। অতএব আমরা যদি আশা করছি বা আমরা যেটা ভাবছি যে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে, ব্যাপারটা আসলে তা নয়। এই ফ্যাসিবাদকে উৎখাত করতে হলে আমাদের দরকার ছিল এই ফ্যাসিবাদী সিস্টেমগুলোকে উৎখাত করা, অর্থাৎ পর্যাপ্ত সংস্কার করাটা জরুরি ছিল। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পর একটি বৃহৎ দল কোনোভাবেই সংস্কারের পক্ষে নয়। আর যার ফলে এখন দেশের বাইরে বসে, ভারতে বসে সেই ফ্যাসিবাদী সরকার, সেই ফ্যাসিবাদ নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে এস আলমের 4,500 কোটি টাকার একটা লেনদেন হয়েছে, যার অর্ধেক তারা পেয়েছে, বাকিটা পরবর্তীতে পাবে। আর এই টাকা দিয়ে এই পতিত সরকার, এই ফ্যাসিবাদী সরকার তার বাংলাদেশের মিত্রদের দিয়ে, বাংলাদেশে থাকা অনুসারীদের দিয়ে বাংলাদেশে বড় ধরনের একটা অরাজকতা ঘটাবেন। সেই অরাজকতাটা কি? তারা আবার ফিরে আসবেন, বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবেন। আসলে পুরো পৃথিবীটাই চলে টাকার উপর। অনেকেই বলে রাজনীতি, না, রাজনীতির চেয়েও বড় হচ্ছে অর্থনীতি। যাই কিছু ঘটে টাকার উপর দিয়ে ঘটে, টাকার জন্য ঘটে। এই যে ক্ষমতায় আসা, এই যে রাজনীতি, এর মূল উদ্দেশ্য টাকা। যে যত কথাই বলেন আমরা দেশকে এই করবো ওই করবো, এগুলো সব ফালতু কথা। এগুলো জাস্ট মানুষকে এই মুখরোচক কথা শোনানো হয়, যাতে মানুষ তাদেরকে জায়গা দেয়, সংসদে পাঠায়। ক্ষমতায় আসে শুধুমাত্র টাকার জন্য মানুষ। যারা টাকার জন্য ক্ষমতায় আসতে চায় না, যারা টাকা চায় না, টাকার লোভ করে না, তারা ক্ষমতায় কোনোদিন আসে নাই, আসবেও কিনা সন্দেহ আছে। যেমন এখনই অনেকে বলতে শুরু করেছেন
জামাত কোনোদিন ক্ষমতায় আসবে না, কেয়ামতের আগেও কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না। সত্যি কথা, জামাত কেয়ামতের আগে বা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। কারণ জামাতের লোকেরা, জামাতের যে কজন দুইজন মন্ত্রী আমরা চিনতাম, সেই দুইজন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী থাকা অবস্থায় 2 টাকার দুর্নীতি তারা করেন নাই। তাহলে এই লোকেরা কিভাবে বাংলাদেশের ক্ষমতায় আসবে? দুর্নীতি যে করবে না সে কিভাবে বাংলাদেশের ক্ষমতায় আসবে? দুর্নীতি যে করে তাকে তো মানুষ ভালোবাসে, পছন্দ করে, তাকে মানুষ চায়। কেন চায়? কারণ তার কাছ থেকে টাকার বিনিময়ে সুযোগ সুবিধা পায়, অবৈধ সুযোগ সুবিধা পায়। আর অবৈধ সুযোগ সুবিধা আপনি দিতে পারলে আপনার পেছনে লোক থাকবে, আপনার জন্য টাকা থাকবে, আর আপনি টাকা দিয়ে যে কোনো অবৈধ কাজকে বৈধ করে ফেলতে পারবেন। যে কোনো অবৈধ কাজকে বৈধ করা যায় টাকা দিয়ে। তাহলে যদি কেউ ক্ষমতায় আসে, হয় তাকে দুর্নীতি করতে হবে, আর না হয় তার ক্ষমতা আসার দরকার নেই। তাকে দরকার মসজিদে ইমামতি করবে, তাকে দরকার জানা যায় ইমামতি করবে, তাকে দরকার হাসপাতালে রক্ত দিবে, মানুষের খেদমত করবে। তাকে দিয়ে ক্ষমতা দেওয়া যাবে না, তাকে ক্ষমতা দেওয়াই যাবে না। তার হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে সে চালাতে পারবে না, টেন্ডারবাজি হবে। তো যে টাকার লোভ নেই সে কি টেন্ডারবাজি করবে? একটা টেন্ডারবাজি যদি হয় 10 কোটি টাকার, তার মধ্যে 2 কোটি টাকা দিতে হবে ঘুষ। প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুষ দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যাবে 10 কোটি টাকার কাজ হয়ে গেছে 1 কোটি টাকায়, আর 9 কোটি টাকায় ওই প্রত্যেকটা ঘাটে ঘাটে দিতে হয়েছে। এটাই বাংলাদেশের সিস্টেম। এই সিস্টেমকে আপনি কিভাবে বদলাবেন? যদি আপনি বদলাতে চান, আপনি যদি ভালো কিছু চান, টাকার বিনিময়ে আপনার পিছনে কিছু লোক লাগিয়ে দেওয়া হবে যাতে আপনার বদনাম করা হয়। এই সমন্বয়করা, এই উপদেষ্টারা এসেই কি দুর্নীতি শুরু করেছেন? আজ পর্যন্ত তাদের একটাও কি দুর্নীতি প্রমাণ হয়েছে? সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, সে কি প্রমাণিত দুর্নীতিবাজ? সে ওয়েস্টিনে হাঁস খেতে গেলে এত বড় বড় হেডলাইন কেন হয়? আন্দালিব রহমান পার্থর মতো রাজনীতিবিদ, যাকে আমরা সুশীল মনে করতাম, ভদ্র মনে করতাম, আওয়ামী পরিবারের হওয়া সত্ত্বেও তাকে আমরা বিশ্বাস করতাম, সেও দেখে এটা নিয়ে মন্তব্য করছে। পেয়েছেন আজ পর্যন্ত কোনো প্রমাণ করতে পেরেছেন? নাহিদ ক্ষমতা ছেড়ে এসে দল করলো, দলে যোগ দিল একটা দলকে ধরে রাখার জন্য। কয় টাকার দুর্নীতি বের করেছেন? সে তো ক্ষমতায় নেই, তার কি ব্যাংক ব্যালেন্স পেয়েছেন? এই সমন্বয়করা কি এমন অন্যায় করেছিল? তাদের পেছনে যে প্রোপাগান্ডা মেশিন লাগানো হয়েছে, এটা কোত্থেকে হচ্ছে? টাকাগুলো কারা দিচ্ছে? ওই সেই এস আলমের টাকা, ভাগ বাটোয়ারা হচ্ছে। আজকের মিডিয়া কোনোভাবেই বাংলাদেশের প্রধান সমস্যাগুলোকে অ্যাড্রেসিং করছে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই বারবার বলে যাচ্ছে যে আজকে কি হাঁস খাওয়াটা আমাদের প্রসঙ্গ? এই এস আলম যে 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেল, বাংলাদেশ থেকে পাচার করলো, এই প্রসঙ্গটা কেন আসছে না? এই 2 লক্ষ কোটি টাকা পাচার করায় কি শুধু এস আলম একা জড়িত? আরো লক্ষ লক্ষ মানুষ জড়িত না? আরো হাজার হাজার রাজনীতিবিদ জড়িত নয়? তাদের একটা প্রসঙ্গ মিডিয়ায় আসে না। কারণ এই মিডিয়া চলে ওই সেই টাকায়, ঘুরে ফিরে সেই টাকার মাধ্যমে মিডিয়া চলে। ইউটিউবাররা কি বলতে পারতেছে না। কেন পারছে না? কারণ তারা যদি সব সত্য কথা বলে ফেলে তাহলে তাদেরও একটা ভক্ত শ্রেণী চলে যাবে। তারাও এটা চিন্তা করে। 2-4 জন ইউটিউবার ইনফ্লুয়েন্সার আছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সত্যগুলো বলছে। তাও আবার যারা বাংলাদেশে আসে তাও বলতে পারে না, কারণ তারা ভাবছে যে আগামীতে যদি অমুক সরকার আসে তাহলে তো আবার আমাদেরকে সেই একই ভয়ভীতির মধ্যে থাকতে হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য এখন একটা মহাবিপদ সংকেত। এটা আমরা জনগণও দেখতে পাচ্ছি, যারা স্বাভাবিকভাবেও রাজনৈতিকভাবে কিছুটা কনসার্ন তারাও দেখতে পাচ্ছে। এই বিপদগুলো কি? আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচন যদি সংস্কার ছাড়া হয়, সেই ফ্যাসিবাদী সরকারই আবার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা জায়গায় দেখা যাবে বিএনপি 1000, 2000, 5000, 10,000 ভোটে এগিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, 300 আসনে 300 আসনই পাবে।
300 আসনে বিএনপি পাবে, কারণ এটা সিস্টেম। আপনি যখন বিএনপির সব দাবি মেনে নিচ্ছেন, সরকার যখন দেখাচ্ছে যে বিএনপির প্রতি তারা নতজানু, তখন মানুষ ধারণাই করবে যে বিএনপি জিতবে। এবং অতীতে ক্ষমতা পেয়েছে একমাত্র বিএনপি, বড় দল বিএনপি, মিডিয়াগুলো বলে বেড়াচ্ছে বড় দল বিএনপি। মিডিয়াগুলো এনসিপির লোকদের পেছনে লেগে আছে, জামাতের পেছনে লেগে আছে, জামাতকে 71-এর প্রসঙ্গ দিয়ে এখনো মাঠের বাইরে ফেলে রেখেছে। তাহলে ক্ষমতা আসবে কে? বিএনপি। যে বিএনপি 5ই আগস্টের পর উলঙ্গ হয়ে চাঁদাবাজি করতেছে, ক্ষমতা আসার পর সে কি করবে? ছেড়ে দেবে? বহুজন তাদের ফেসবুকে লিখছে যে আমাকে হুমকি দিয়ে রাখছে, কয়েকদিন পর দেখব, চাঁদা না দিলে, আজকে না দিলে ক্ষমতার পর দেখে নেবে। তারা নিশ্চিত তারা ক্ষমতায় আসবে। তাহলে এতগুলো শহীদের জীবনের বিনিময়ে যদি সেই ফ্যাসিবাদী সরকারই আবার ক্ষমতায় আসে, তাহলে এই জীবন দানের অর্থ রইল কি? যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি সে আবার ফ্যাসিবাদ হয়, আবার 15 বছর, 20 বছর, 30 বছর লাগবে তাকে ক্ষমতা থেকে সরাতে। আবার একটা বাহিনী তৈরি করতে হবে যাদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। কারণ এই যে সমন্বয়কদের প্রতি আস্থাহীনতা তৈরি করা হলো মিডিয়ার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে, এস আলমের টাকা বিনিয়োগের মাধ্যমে, তাহলে এই আস্থা তো আবার সহসা ফিরে আসবে না। এই আস্থা ফিরে আসতে সময় লাগবে। 4 দলীয় ঐক্য জোটের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল না? বিএনপির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল না? 4 দলীয় ঐক্য জোট ব্যর্থ হলো কি কারণে? মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছিল। এবং বেশিরভাগ মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল এই ঘাটে ঘাটে চাঁদাবাজির জন্য। আমার মনে আছে, যেই এমপিকে ফুলের মালা দিয়ে বরণ করেছে মানুষগুলো, সেই তাদের কাছ থেকে বিএনপি চাঁদাবাজি করেছে। আক্ষরিক অর্থেই ফুলের মালা দিয়েছিল, পত্রিকার ছবি আছে, ফুলের মালা তুলে দিচ্ছে। সেই মানুষগুলোর কাছেও চাঁদাবাজি করেছে বিএনপি। 4 দলীয় জোট, জামাত বিএনপি, তাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে তারা উপরে উপরে দেখাইছে আছে, জোট আছে, কিন্তু ভিতরে তাদের জোট একেবারে ঘুণে ধরা সেই কাঠের মতো হয়ে গেছিল। কিচ্ছু ছিল না তাদের ভেতরকার সম্পর্ক। সুযোগটা কে নিয়েছে? আওয়ামী লীগ নিয়েছে। ঠিক আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এনসিপি, জামাত, বিএনপি, তাদের ভেতরকার ইন্টারনাল কোনো সম্পর্ক নাই। এমনকি এখন একজন আরেকজনকে এতটাই অসহ্য মনে করছে যে এর চেয়ে ফ্যাসিবাদ ভালো, এর চেয়ে আওয়ামী লীগ ফিরে আসুক। মানুষ এখনো ভাবছে এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে জামাতের একটা হাত আছে, জামাত চাইলে উত্তরণ ঘটাতে পারবে। কিভাবে করবে? আপনারা কি জামাতকে ভোট দিবেন? আপনারা ভোট দিলেও কি বিএনপির ক্যাডার আপনাদেরকে ভোট দিতে দিবে? যেই নির্বাচন কমিশন এখনই উলঙ্গ হয়ে বিএনপির পক্ষে সাফাই গায়, বিএনপি যাই বলে সেটারই অনুরণন করে, সেই নির্বাচন কমিশন কিভাবে আপনাকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে? আর আপনারাই বা ভোটের আগের দিন যে 500 টাকা বিক্রি হবেন না, তার কি গ্যারান্টি আছে? আর জামাত যেটা চেয়েছিল সেটা হচ্ছে পিআর সিস্টেম। পিআর সিস্টেমটা কেন চেয়েছে? যাতে 300 আসনেই বিএনপি না হয় বা কোনো দল না আসে, যেন সংসদে সবগুলো দল থাকতে পারে, যেন সব দল মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে, যেন বাংলাদেশ কোনো আবার একটি দলের হাতে চলে না যায় তার শাসনভার ক্ষমতা। কারণ বিএনপি মজ্জাগতভাবে ফ্যাসিবাদী হবে এমনটি নয়। যে ক্ষমতায় থাকবে তাকেই, যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে, সেই ভারতই তাকে ফ্যাসিবাদ বানাবে। তাদের উপর চেপে বসবে, ঘাড়ে চেপে বসবে ভূতের মতো, যেটা কর ওটা কর, না করলে তোর ক্ষমতা কেড়ে নিব। আর সবচেয়ে বেশি প্রিয় জিনিস তো হচ্ছে ক্ষমতা। শেখ হাসিনার সবচেয়ে ভীতিই ছিল ক্ষমতা, যদি ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তাই ভারত যখন যা বলছে তাই করেছে, এবং বলেছে ভারতকে যা দিছি সারা জীবন মনে রাখবে। রাখবে তো, কিন্তু আপনি কিসের বিনিময়ে দিচ্ছেন সেটা তোর বলেন না। সেটা বলে দিয়েছে মোমেন, একদম মোমেন মানুষ। বলছে ভারতকে অনুরোধ করেছে যেভাবে হোক শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশের সরকারে টিকিয়ে রাখে শেখ হাসিনাকে, বলেন অন্য কোনো যে কোনো ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে ভারত, টিকিয়ে রেখে তাকে ফ্যাসিবাদ হতে তৈরি সাহায্য করে। পিআর সিস্টেমে নির্বাচন হতে বাধ্য করতে হবে।
যে কোনো উপায়ে পিআর সিস্টেমে যেন নির্বাচন হয়। যদি পিআর সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে যারা রক্ত দিয়েছেন জুলাইতে, যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, যারা জীবন দিতে গিয়েছিলেন, মিছিলে গিয়েছিলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, সে জুলাই যোদ্ধারা সবাই ঐক্যবদ্ধ হন, হয়ে বিএনপি বিরোধী জোট গঠন করেন। ইসলামীরা, এনসিপিরা, জুলাই যোদ্ধারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। এমনভাবে ঐক্যবদ্ধ হন যেন কোনোভাবেই বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হতে না পারে। সংসদে গিয়ে যেন তাকে নির্ভর করতে হয় অন্য দলের উপর। সে যেন চাইলেই নিজের ইচ্ছা মতো বা ভারতের ফর্মুলা মতো সংবিধান পরিবর্তন করতে না পারে। সে যেন চাইলেই ভারতকে অবৈধ সুবিধা দিতে চুক্তি করতে না পারে। সে যেন জুলাইয়ের স্পিরিট থেকে সরে যেতে না পারে। সে যেন এস আলমের টাকার সুযোগ সুবিধা নিতে গিয়ে, আওয়ামী লীগের টাকার ভাগ নিতে গিয়ে বাংলাদেশকে বিক্রি করে না দিতে পারে। এই দুইটা পথ আছে বাংলাদেশকে বাঁচানোর। এক হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, আর দুই হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া। সবাই হবে না, কিছু দল বিএনপির পক্ষে থাকবে এবং তারা আওয়ামী লীগের টাকা নেবে, আওয়ামী লীগের প্রার্থীদেরকে জয়ী করে সংসদে যাবে। অর্থাৎ আগামী সংসদে আওয়ামী লীগ এবং বিএনপির, আওয়ামী লীগের ছদ্মবেশীরা এবং বিএনপির নামধারীরা থাকবে। উপরে উপরে তারা বিরোধিতা করবে আর ভিতরে ভিতরে খিলখিল করে হাসবে। এই মহাবিপদ থেকে যদি রক্ষা পেতে হয়, ইসলামী জোট এবং জুলাই যোদ্ধারা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আজকে যারা একতরফা নির্বাচনের জন্য, এমন একটা পরিস্থিতি আসবে যে একতরফা ভাবে হয়তো জামাত এবং এনসিপি বলবে আমরা নির্বাচনে অংশ নেব না, তারপরও কিন্তু নির্বাচন কমিশন এক চুল নড়বে না এবং সে থামবে না, সে নির্বাচন করবে এবং শেষমেশ এরাও নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে। আর যদি এরা নির্বাচনে অংশ না নেয়, তাহলে সেই আমি আর ডামির নির্বাচন হবেই, নির্বাচন হবেই। কারণ বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা সেটা শিখিয়ে গেছে কিভাবে আমি আর ডামি নির্বাচন করতে হয়। এখনো নির্বাচন, আরো কিছু নির্বাচনী দল, রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ আছে। এই নিবন্ধনের মধ্যে আওয়ামী লীগ ঢুকবে, আওয়ামী পানা দলগুলো ঢুকবে। ৭১ মঞ্চকে আপনারা আজকে ঠেকাইছেন, এমন নাম দিয়ে ঢুকবে, ঠেকাইতে পারবেন না, ঠেকাইতে পারবেন না। ধর্মীয় লেবাস নিয়ে ঢুকবে। ঢুকে সংসদে যা করার তাই করবে, দল ভারী করবে, দেখাবে এতগুলো দল পিআর এর বিরুদ্ধে। যে করেই হোক পিআর সিস্টেমে নির্বাচনের চেষ্টা করেন, যেন সবাই মিলে সংসদে থাকতে পারে। আরেকটা সতর্কতা দেই, যদি এটা না হয়, এই দুইটা যদি না হয়, তাহলে জামাতের হাতেই একটা ক্ষমতা আছে এবং এনসিপির হাতে আছে। সেটা কি? বাঁধ খুলে দেওয়া। যদি বিএনপি বাড়াবাড়ি করে, তাহলে আপনাদের কাজ হবে আওয়ামী লীগকে বাংলাদেশে তার নিজের আইডেন্টিটিতে নির্বাচন করতে দেওয়া। জামাত এনসিপি নির্বাচনের বাইরে থাকবে, আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করবে। করতোরা বাংলাদেশে এই বিএনপির মতো অপশক্তিকে রুখতে পারে কেবলমাত্র হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তি। বিএনপির কোনো চাঁদাবাজি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সন্ত্রাসী, খুন খারাপি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার। কারণ এই সরকার ভদ্র সরকার, এই সরকার স্বৈরাচার সরকার না। ডক্টর ইউনূসের মতো ভদ্রলোক এখনো সরকারে আছে বলে কোথাও বিএনপিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিএনপি হচ্ছে শক্তর ভক্ত, নরমের জম। এই বিএনপিকে আটকাইতে হইলে, এই অপশক্তিকে আটকাইতে হলে, নতুন অপশক্তিকে আটকাইতে হলে অবশ্যই আবার হাসিনাকে ফিরে আনতে হবে। যদি ভদ্রলোকের মতো কথায় কাজ না হয়, দেন এছাড়া আর কোনো উপায় নেই। আপনারা বাঁধ খুলে দেন, আবার আপনারা ডাক দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন, সেই চিন্তা না করে আওয়ামী লীগকে বিএনপির সাথে খেলতে দেন।
আপনারা চুপ হয়ে যান, দেখেন কি হয়। দেখেন কি হয়। 5ই আগস্ট এক রাতের ভিতর যেভাবে বিএনপি সবকিছু দখলে নিয়ে গেছে, জামাত এনসিপি যদি বাঁধ খুলে দেয়, প্রতিরোধ না করে, জাস্ট যদি আওয়ামী লীগ বোঝে যে জামাত এনসিপি আমাদেরকে আটকাবে না, ঠেকাবে না, জনগণ আমাদেরকে ঠেকাবে না, এদের জনগণ আমাদের পেছনে আসবে না, এক রাতের মধ্যে বিএনপির সমস্ত দখলদারিত্ব কেড়ে নেবে আওয়ামী লীগ। এক রাতের চ্যালেঞ্জ, পুরো এক রাতটাও লাগবে না। লক্ষণ সেন যেভাবে পালিয়েছিল, শুধু আওয়ামী লীগ আসছে, বিএনপির একটা লোকও বাংলাদেশে থাকবে না। রাতারাতি ব্যানার বানিয়ে বঙ্গবন্ধুর ছবি বা ঘরে ঘরে টাঙায় ফেলবে। যদি বিএনপি পিআর সিস্টেম না মানে, জনগণের দাবি না মানে, সংস্কার না মানে, সংবিধান পরিবর্তন না মানে, জুলাই সনদ না মানে, এই শহীদের রক্তের কথা যদি ভুলে যায়, এই আহতদের আর্তনাদের কথা যদি ভুলে যায়, যদি শুধুমাত্র নিজের ক্ষমতার লোভে, শুধু ক্ষমতার লোভে নির্বাচন করতে করতে শেষ পর্যন্ত নির্বাচনে যায়, আর কারো কোনো দাবির প্রতি সে কর্ণপাত না করে, এবং বিএনপি যদি বাধ্য করে এই সরকারকে যে বিএনপির দাবি রাখতে হবে যেভাবে অতীতে রেখেছে, তাহলে এই বিএনপির জন্য একটাই করণীয়, আপনারা হাল ছেড়ে দিবেন। জামাত এনসিপি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিবেন। দুইটা ইতিবাচক, একটা নেতিবাচক পন্থা। পিআর করেন, আর হচ্ছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেন যদি বিএনপিকে রুখতে হয়। আর যদি তাতেও না হয়, নেতিবাচক কাজটা হচ্ছে স্টপ, বিএনপিকে আর আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দেন, খেলুক তারা।